বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার, আমি প্রীতি। আজকে আবারও চলে এসেছি তিরিশিত করে গল্প আখিরা নিয়ে। এটি 10ম পর্ব। তোমার কাছে বন্দুক এলো কি করে অমিত? জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে প্রশ্ন করল লাবণ্য। কিছুক্ষণ আগেও ট্রেনের কামরায় ঘটা ঘটনাটা সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না। আমার এক বন্ধু দিয়েছিল, তোমার বাবা গুন্ডা পাঠাতে পারে সেই ভয়ে বন্দুকটা রাখতে বলেছিল। ওই বন্দুকটার সাহায্যে অনেক কায়দা করে পুলিশের চোখ বাঁচিয়ে এটা নিয়ে স্টেশনে ঢুকেছিলাম। পথে ঘাটে লোককে ভয় দেখিয়ে অন্তত মুক্তিটুকু পাওয়া যায়। তারা হয় ছুটতে ছুটতে হঠাৎ লাবণ্য দাঁড়িয়ে পড়ল। তার দেখা দেখি অমিত দাঁড়িয়ে পড়ল জঙ্গলের মধ্যে। বৃষ্টি থেমে গেছে বহুক্ষণ। এখন আস্তে আস্তে জঙ্গলে আবার নেমে আসছে নীরবতা। গাছের পাতা থেকে বৃষ্টির জল খসে পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে বহুক্ষণ। এই নিস্তব্ধ জঙ্গলের মধ্যে মধ্যরাতে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে অমিতের চোখে চোখ রাখল লাবণ্য। তারপর বলল, তুমি মিথ্যে বলছ অমিত। বন্দুক হাতে তুমি যে ভাষায় কথা বলছিলে সে ভাষায় তোমার কথা বলতে কখনো শুনিনি। আর তুমি ওরকমভাবে বন্দুক চালাতে শিখলেই না কোথায়? আমার কেন জানি না মনে হচ্ছে বন্দুকটা তোমার। লাবণ্যর কথা শুনে অমিতের মুখটা আপনা থেকে কঠিন হয়ে উঠল। দাঁতের দাঁত চেপে সে বলল, এসব কথা এখন থাক লাবণ্য। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল ছেড়ে পালাই চলো। না, চিৎকার করে উঠল লাবণ্য। তার আগে বলো, তোমাকে আমি চিনতে পারছি না কেন? যেভাবে তুমি ওখানে কথা বললে সেভাবে কথা বলতে তো তোমায় আমি কখনো দেখিনি। ওরকম নিষ্ঠুরতা, ওরকম ক্রূরতা। আমি যে অমিতকে চিনি সে এরকম নয়। তুমি আমার থেকে কি লুকাচ্ছ অমিত? সত্যি করে বলো। অমিত বলে ছেলেটির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আসল কথাটা বলতেই যাচ্ছিল সে, কিন্তু না, এখনই না। মেয়েটাকে বাঁচিয়ে রাখলে ওরই লাভ হবে আখেরে। সুতরাং নিজের রাগটাকে বশে এনে লাবণ্যর দিকে তাকিয়ে অমিত বলল, আমি সব তোমার জন্য করেছি লাবণ্য। তুমি বুঝতে পারছো না তোমার জীবনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তুমি জানো না তোমার জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে। একটা তীব্র শীষের শব্দে নিজের কথাটা শেষ করার আগে থেমে গেল অমিত। তারপর ফ্যাকাশে মুখে লাবণ্যর দিকে ফিরে তাকালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আওয়াজটা শুনতে পেয়েছ লাবণ্য? আওয়াজটা লাবণ্য বিলক্ষণ শুনেছে এবং এই আওয়াজ এতক্ষণে তার চিনে যাওয়ারও কথা। কোনো মতে জড়ানো কণ্ঠে সে বলল, জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে একটু আগেই ওই খোঁড়া লোকটা আমাদের ধরেছিল, মনে আছে? তারপর তোমার মাথার পিছনে বন্দুক ধরে জোর করে তোমায় ওই নামটা বলিয়েছিল। আমরা কিন্তু লোকটাকে কিছু করতে পারিনি। তার আগেই ও পালিয়ে যায়। আমার মনে হয়। আবারও একটা তীক্ষ্ণ শীষের শব্দের মাঝপথে কথা থেমে যায় লাবণ্যর। শীষের শব্দটা ভেসে আসছে চারপাশে ঘন কুয়াশার ভিতর থেকে। এর মানে একটাই, এবার পালা। এখনকার হিসেব মতো ওর নামটা সবার শেষে আমি নিয়েছি, সুতরাং এবার আমার পালা। আচমকাই অমিত বলে ওঠে। তার চোখে মুখে একটা অদ্ভুত বিভ্রান্তি। সে যেন বুঝতে পারছে না কি করবে। লাবণ্য অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। তারপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে অমিতকে। তারপর কাঁদতে কাঁদতেই বলে,
তোমার কিচ্ছু হবে না অমিত, আমি যতক্ষণ আছি তোমার কিচ্ছু হবে না। জানি তো, তুমি যতক্ষণ আছো আমার ততক্ষণ কিছু হতেই পারে না। একটা অদ্ভুত রহস্যময় কণ্ঠে কথাটা বলে ওঠে অমিত। তার কথা বুঝে ওঠার আগে আচমকাই আবার কুয়াশা ভেদ করে সেই শিশের শব্দটা ভেসে আসে। শেষ নয়, শেষ নয়, বড় একটা তীক্ষ্ণ মহিলা কণ্ঠ। এক নিঃশ্বাসে সেই মহিলা কণ্ঠ বলছে, এর ঠিক পরক্ষণে লাবণ্যকে জড়িয়ে থাকা অবস্থাতেই অমিত প্রায় লাফ মেরে ওঠে। তারপর প্রায় থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ওটা কি? অমিতের কথায় পিছনে ফিরতেই লাবণ্যর শরীরটা যেন ঠান্ডা হয়ে যায়, মাথাটা ঘুরে ওঠে। কোনো মতে টলে পড়তে গিয়েও অমিতকে ধরে নেয়। তারপর ফ্যাকাশে মুখে রীতিমতো কাঁপতে কাঁপতে ও দেখে ওদের চোখের সামনে, ঠিক সামনে, ঘন কুয়াশার মধ্যে মাটি থেকে কয়েক হাত উপরে একদম শূন্যে উল্টো হয়ে ঝুলে আছে তিনটে ক্ষত বিক্ষত শরীর। এদের মধ্যে দুজন ছেলে, সাক্ষ্য এবং আদিত্য, এবং মাঝের জন একটা বাচ্চা মেয়ে, ঝিল্লি। ওদের নাক দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে বেরোচ্ছে কালো কষ। শূন্যে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে ঘাড় কাত করে তারা তাকিয়ে আছে অমিতের দিকে, আর ওদের দিকে তাকিয়ে একটানা হিস হিস করে বলছে, ঘটনাটা দেখতে দেখতে এত হতচকিত হয়ে গিয়েছিল লাবণ্য যে কখন একটা নলের মতো জিনিস মাথার পিছনে এসে ঠেকেছে খেয়ালও করেনি। যখন করলো তখন অনেক দেরি হয়ে গেছে। ওর পূর্ব প্রেমিক, ওর সদ্য বিবাহিত স্বামী অমিত ওর মাথায় ততক্ষণে বন্দুক চেপে ধরেছে। ব্যাপারটা বুঝে উঠতে লাবণ্যর সময় লাগলো বেশ কিছুক্ষণ। বোকার মতো সে ততক্ষণ চেয়ে রইল অমিতের দিকে। তারপর যখন সম্বিত ফিরল তখন ছলছল চোখে বলে উঠল, অমিত, তুমি আমাকে? কেন সোনা? এই তো তুমি বলছিলে তুমি বেঁচে থাকতে আমার কিচ্ছু হবে না। আমি তো শুধু সেটাই করছি। নাও এবার চটপট নামটা নিয়ে ফেলো দেখি। কিন্তু অমিত, আমি। লাবণ্যর কণ্ঠে বিভ্রাট কিছু। চুপ কর শালি, অনেকক্ষণ ধরে তোর নাটক মারানো দেখছি। তোকে শেষ পর্যন্ত ট্যাঁকে করে নিয়ে জঙ্গলে ঘুরছি কিসের জন্য? শেষে গিয়ে নিজেকে বাঁচানোর জন্য তোকে ব্যবহার করব বলেই না? আমি জানতাম এরকম পরিস্থিতি আসবে। শোন, অনেক কষ্ট করে না তোকে ছিপে তুলেছিলাম, বুঝলি তো? তোর আগের মালগুলো অনেক সহজে পড়েছিল। আলিপুর দুয়ারটা ঠিকঠাক পৌঁছতে পারলে তোকে বেচেই মোটা টাকা হাতে আসত। এখন সেটা যখন হচ্ছে না তখন এটাই চলবে। আগে নিজের জানটা তো বাঁচাই, তারপর ব্যবসা তো লেগেই থাকবে, তাই না? নে এবার নামটা বল, বল নামটা। পাগলের মতো ধমকে ওঠে অমিত। তার নৃশংস চোখের দিকে বোকার মতো ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে লাবণ্য। তার মনে হয় তার হৃৎপিণ্ড যেন থেমে গেছে। যে মানুষের সঙ্গে সে এত স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিল তার এই রূপ সে যেন কল্পনাও করেনি। যদি এই ঘটনাটা না ঘটত তাহলে আরও আরও অনেক খারাপ ঘটনা হয়তো অপেক্ষা করেছিল ওর জন্য। একটা জোরে নিঃশ্বাস নেয় সে, মনে মনে ঠিক করে নেয় কি করতে হবে।
তারপর অমিতের পিছনের দিকে হাত তুলে পাগলের মতো চিৎকার করে ওঠে, ও বাবা গো, তোমার পিছনে ওটা কি? অমিত চমকে উঠে পিছনে কুয়াশার দিকে তাকাতে দৌড় লাগায় লাবণ্য। দৌড় দৌড় দৌড়। তার কানে ভেসে আসে এলো পাথারে গুলির শব্দ, তারপর তীক্ষ্ণ শিশের আওয়াজ, অমিতের প্রচণ্ড আর্তনাদ। তারপর এক সময় টোপাগুড়ি জঙ্গল আবার নিস্তব্ধ হয়ে যায়। শুধু ঘন কুয়াশা ভেদ করে লাবণ্য ছুটতেই থাকে। তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। মনে চলছে একটাই প্রশ্ন, আচ্ছা এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, পাখিদা নাকি মানুষ স্বয়ং? কে জানে, কে জানে। কিন্তু আখিদার চেয়েও ভয়ঙ্কর মুখোশ যে মানুষ পড়তে পারে সেই বিষয়ে অন্তত লাবণ্যর আর কোনো সন্দেহ নেই, জীবনে থাকবেও না।